আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন মানে তার বাসা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের। তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। তো সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই, সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপট আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল, এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই, আর একটা বিষয় সেটা হলো জাপানি কিছু শব্দ রয়েছে, যেমন হাতনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, সেটা হলো যে জাপানি সোলজাররা বা কোন নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে তাহলে তাদের হাতে আত্মসমর্পণ না করে ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে। এটাকে জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত গ্রেপ্তার করতে পারেনি অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা, মানে মিত্রবাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবে তারা মারা গিয়েছিলেন আর কি। এখন রাসেল ভাই, আমি ঘটনাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে। কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি, উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি, ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন, এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইন গুলো কিভাবে হবে, কোথায় পাইপ দেওয়া হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন, ইতিমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে, এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে। তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরই আবার মানে ওই বিল্ডিংটা করা হবে, এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন। কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে। তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না। মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়। কিন্তু মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপার, তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করছে হয়তো বা কোনো কারণে লেনদেনের ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা কথা বলতে দিতে যাচ্ছেন, এরকমটা প্রথম দিকে তারা মনে করেছিল। তো আসলে কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2 দিন 3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই, ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করতো, মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3 8 24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ। মানে এই কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে এই কনস্ট্রাকশন। মানে এইভাবে চুক্তিটা ছিল। আসলে কাজটা যখন শুরু হওয়ার পর। আসসালামু আলাইকুম। ভৌতিক কথনের লিসেনার্সদের সাথে ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করতে চাই। সামনে চলে এসেছে ওয়েডিং সিজন, আর যারা এই ওয়েডিং সিজনে বাজেটের মধ্যে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সার্ভিস চাচ্ছেন, তাদের জন্য ওয়েড মিরর্স নিয়ে এসেছে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ। এছাড়াও আপনারা ওয়েড মিরর্স থেকে যে কোনো 2টি প্যাকেজ বুকিং করলেই পাচ্ছেন 2 ঘন্টার একটি আউটডোর ফটোগ্রাফি সেশন একদম ফ্রি। আর ভৌতিক কথনের লিসেনার্সদের জন্য এক্সট্রা 5% ডিসকাউন্ট তো আছেই। তবে এই ডিসকাউন্ট অফারটি পেতে আমাদের চ্যানেলের নামটি মেনশন করতে হবে, আর এই অফারগুলো শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য। ওয়েড মিরর্স পেজের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আমরা আশা করব আপনারা অবশ্যই তাদের পেজ থেকে ঘুরে আসবেন। মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো
সপ্তাহে হয়তো একবার বা দুইবার সুযোগ আসে, বা সাধারণত দুইবার সুযোগ আছে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে রাসেল ভাই কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে রাতে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করতো তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। পড়ে গিয়ে রাসেল ভাই এমন জায়গায় পড়তো, মানে কনস্ট্রাকশনের কাজে আমরা দেখেছি রড গুলো কিন্তু খাড়া খাড়া করা থাকে, একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বিভৎস ভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইলো না। তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করব না। তখন মালিক বলে আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে, এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি চুরি হয়ে যেতে পারে, যেন পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকে একটু নিযুক্ত করা হয় যে আপনি আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। ভাই সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, উনি নেয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচের থেকে, মানে ওনারা তো 3 তলা থেকে মানে 2 তলা কমপ্লিট করার পর 3 তলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ, বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে মানে উনি এবং ওনার সাথে একজন লোক ওনারা নিচে যান। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নেই। তখন ওনার সাথের যিনি লোক ছিলেন উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনতে না কি শুনেছো, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু আসলে উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালেক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ান ওই লোককে বলেন চলো আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ান ওই লোকটা যেতে রাজি হয় না। তখন ইন্দোনেশিয়ান ওই লোকটা বলেন যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাবো না। ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটা মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই বিষয়গুলো মানে শুনেছি। তখন ওর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। রাসেল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। রাসেল ভাই পরে মানে তার 2-3 দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাতে ডিউটি করছে হয়তো মনের ভুল হতে পারে, অনেক টেনশন করেন দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথমে ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো যে কে যেন ওনার কানের কাছে এসে ফিস ফিস করে বলছেন যে গো গো গো, মানে চলে যাও চলে যাও, এরকম কথা বলছেন। রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানা ঘোষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভূতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে, হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। আসলে সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করলেন যে এবার আমি সত্যি যাই দেখি, এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন, দেখে অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয় ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে।
মানে এটা এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু উনি বলেন না, উনি কিছুতে আর কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। রাসেল ভাই, পরবর্তীতে আব্দুল খালেক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো ওই যে মানে ওই ওনার যে বিল্ডিং এর কাজটা 2 তলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আরেকটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না। 2 তলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানির কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটার দায়িত্ব পায় এবং তারা কাজটা শেষ করার জন্য হাত দেয়। তাছাড়া পরবর্তীতে আব্দুল খালেক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু 4 তলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা 25 তলা বিল্ডিংটা 4 তলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা 4 তলাই রয়েছে। ঘটনাটি আমি বলবো, সেটা আমাদের রাজবাড়ির ভৌতিক টিমের সদস্য শেখ মোহাম্মদ মিরাজ ভাই আমাকে কালেক্ট করে দিয়েছেন। আর ঘটনাটি আসলে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইব্রাহিম ইমন। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানার বান্দাবাড়ি গ্রামে। ওনার দাদির থেকে এই ঘটনাটা রাসেল ভাই শুরু। সেই ঘটনাটি আমি সরাসরি এখন চলে যাচ্ছি। রাসেল ভাই আমাকে যেভাবে মানে আমি এটা শুনেছি সেভাবে আমি বলছি। সেটা হচ্ছে এই ইমন সাহেবের যিনি দাদি ছিলেন, এটা ঘটনাটা আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগের ঘটনা। তো ওনার দাদি শীতকালে, যে এখন যেরকম শীত পড়ছে ঠিক এরকম শীতকালে একদিন বেশ মানে রাত 8টা সাড়ে 8টার দিকে ওনাদের কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসেন। তো আত্মীয় স্বজন বাড়িতে আসার পরে এখন হঠাৎ করে এত রাত্রে গ্রামে কিন্তু শীতকালে এত রাত মানে অনেক রাত, 8:30 8টা 7টা মানে অনেক রাত হয়ে গেছে আর কি। এখন কি করবেন, কি আয়োজন করবেন শীতকালে? তো সিদ্ধান্ত হয় যে শীতকালে ওনার জন্য সবার জন্য পিঠা এবং মাংস তৈরি করা হবে। তো যথারীতি মানে চাল গুঁড়ো করে পিঠা বানানোর কাজ শুরু হয়। চিতই পিঠা বানানো হয়, সব আর একটা চুলায় রান্না প্রায় হয়ে গেছে। এখন পিঠা বানানো হচ্ছে, হঠাৎ দেখে গেল যে মানে একজন মহিলা বৃদ্ধ ভিক্ষুক সে আসছে তাদের বাড়িতে। তো এই লোককে কখনো চেনে না ওনার মানে ইমাম সাহেবের যে দাদি, উনি এই লোককে কখনো দেখে উনি চেনেও না। তখন কথাবার্তা নেই, এসে বলে যে আমাকে একটা পিঠা দাও। এখন বলে যে ঠিক আছে আপনি বসেন, আমার তো আত্মীয় স্বজন আসছে, ওনাদেরকে একটু খাইয়ে নেই, তারপর আপনাকে আমি পিঠা দিব। মানে উনি যথেষ্ট ভদ্রতার সাথে তাকে বলছিলেন আর কি। এখন উনি বলছে যে না, আমি এই পিঠা খাবো না, আমাকে এই চিতই পিঠা। আমরা কিন্তু নর্মালি সাধারণত মানে গ্রামাঞ্চলে বা চিতই পিঠা আমরা সাধারণত গোল বা একটু লম্বা, নৌকার মতো লম্বা এই টাইপের মানে ছাঁচগুলো সাধারণত এরকমই হয়, অনেক আগে থেকে এরকমই ছাঁচে সাধারণত চিতই পিঠা বানানো হয় আর কি। তো উনি বলছে যে আমি এই ধরনের চিতই পিঠা খাবো না। বলে তাহলে কি ধরনের চিতই পিঠা? বলে আমাকে 4 কোনা চিতই পিঠা বানিয়ে দিতে হবে। বলে 4 কোনা চিতই পিঠা আমি পাবো কোথায়? এটা তো ছাঁচে তো এরকম হলে হয়তো বা বানানো যেতে পারে, আমার এখানে তো ওই ছাঁচ নাই, আমি আপনাকে 4 কোনা চিতই পিঠা বানিয়ে দিতে পারবো না। তখন ওই বৃদ্ধ মহিলা বলে যে আমার কাছে কিন্তু একটা ছাঁচ আছে, তুমি এই ছাঁচে আমাকে 4 কোনা পিঠা বানাই দাও। এখন রাসেল ভাই প্রথম কথা হলো যে এরকম রাতের বেলা গেস্ট আসছে, তাদের জন্য খাবার তৈরি করছে, এর ভিতরে একটা উৎকোচ ঝামেলার কারণে ইমন সাহেবের দাদি বেশ বিরক্ত হন যে মানে কি করবেন এখন। তারপরেও যেহেতু আসছেন, কারণ গ্রামগঞ্জে মানুষ মানে অতিথি পরায়ণতা আমাদের এখনো এই ঐতিহ্যটা ধরে আসছে যে গ্রামের মানুষটা বেশ অতিথি পরায়ণ। তারপর অত রাত্রে উনি বলছে আচ্ছা ঠিক আছে বসেন, দেখি কি করা যায়, আগে আমার গেস্ট তাদেরকে একটু খাইয়ে নেই। আসলে উনি এক পাশে গিয়ে বসে থাকেন। তখন বলে ঠিক আছে দেন আপনার ছাঁচটা দেন, আমি আপনাকে পিঠা বানিয়ে দিচ্ছি, আপনি যখন খেতে এত ইচ্ছা করছে। তখন ওনার যে ঝোলাটা ছিল, ঝোলার থেকে একটা ছাঁচ বের করে। ছাঁচটা হাতে পাওয়ার পর ইমন সাহেবের দাদি বেশ একটু মানে শকড হন যে কি ব্যাপার, এই ছাঁচটা একটু অন্যরকমের, না মাটির না পিতলের, এটা উনি বুঝতে পারছিলেন না এবং ওটা বেশ ভালো লেগেছে। তো ওখানে দেন ওনাকে একটা পিঠাও বানাই দেন। পিঠা বানাই দেওয়ার পরে যখন বৃদ্ধ ফকির মহিলা বলে আমার ছাঁচটা আমাকে ফেরত দাও, তখন কেন জানি ওনার দাদি বলে যে ওনার মনের ভিতরে একটু লোভ লেগে যায়, এত কষ্ট করে বানিয়ে দিলাম আর বৃদ্ধ মহিলা উনি এই ছাঁচ দিয়ে কি করবে? বলে যে না থাক, ছাঁচটা আমার কাছেই থাক। বলে না ছাঁচটা আমাকে দিয়ে দাও। বলে না ঠিক আছে আপনি এটা আমার কাছে থাক, আপনি পরে এসে নিয়ে যান। মানে উনি আসলে বিভিন্ন ছলে বলে কৌশলে ছাঁচটা একটু রেখে দেওয়ার চেষ্টা করছেন, ভালো লেগে যায় আর কি ছাঁচটা। রাসেল ভাই যখন উনি বৃদ্ধ মহিলাটা বুঝতে পারলেন যে না এই ছাঁচটা আসলে দেবে না বা এরকম একটু মানে তাকে একটু মানে ঠকানোর চেষ্টা করা হচ্ছে, তখন উনি মন খারাপ করে ওখান থেকে চলে যান।
আসল ভাই সকালবেলা যখন ইমন সাহেবের দাদি ওই ছাঁচটা যেখানে রেখেছিলেন সেখানে যখন দেখতে যান, দেখে যে ওই ছাঁচটা আর ওখানে নাই, এবং উনি বাড়ির কোথাও আর ওই ছাঁচটা খুঁজে পান নাই। ওটা অদৃশ্য হয়ে গেছে বা গায়েব হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে, এটা উনি আর বলতে পারেন না কিছু। তবে ঘটনাটা আসলে এরপর থেকে ঘটনাটা শুরু হয়। এই ঘটনার মানে 3-4 বছর পরে ইমন সাহেবের যিনি দাদি, উনি ইমন সাহেব এই ঘটনাটার বাড়ির সবাইকে বলেছিলেন যে এই বিষয়টা ঘটেছিল ওই রাত্রে। তো সবাই এই বিষয়টাকে একদম অ্যাজ ইউজুয়াল হিসাবেই ধরে নিয়েছিল আর কি। এটা যে কোনো প্যারানরমাল বিষয় হতে পারে বা অন্য কিছু হতে পারে, এই ধরনের কোনো বিষয় কারো মাথায় ছিল না। তো যখন 3-4 বছর পরে ইমন সাহেবের দাদি উনি হঠাৎ একদিন মারা যান, এবং মারা যান আসলে ঘুমের ভিতরে, মাসাটা সময় ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, এরকম অনেক ধরনের ঘটনাই ঘটে। তো আসলে ভাই ইমন সাহেবের দাদি উনি ওই ধরনের কোনো অসুস্থ ছিলেন না, তো উনি হঠাৎ করে ঘুমের মধ্যেই মারা যান। তো যখন তার লাশের কাছে সবাই যায়, তখন সবাই দেখে যে আসলে মনে হচ্ছিল তার দাদির শরীরে মানে এক ফোঁটা রক্তও নাই, একদম ফ্যাকাশে চেহারা, মনে হচ্ছে সারা শরীর রক্ত শূন্য সাদা হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক রাসেল ভাই, এটা তারা একদম স্বাভাবিক হিসাবেই নিল। বৃদ্ধ মানুষ হয়তোবা এরকম মানে মারা গেছে, মৃত্যুর আগে একরকম ছিল, এরকম সাদা সাদা দেখাচ্ছে, এরকম হতেই পারে। এটা এই কারণে তারা স্বাভাবিকভাবেই তাকে দাফন কাফন করেন আর কি। রাসেল ভাই ওই ইমন সাহেবের দাদির ছিল 4 সন্তান। এই 4 সন্তানদের মধ্যে বেসিক্যালি তারা যখন বিবাহ শাদী করেন, তখন এই বিবাহ শাদী করার পর তাদের যে সন্তান হয়েছে, বেসিক্যালি ইমন সাহেবের দাদির 4 সন্তানের মধ্যে কোনো সমস্যা হয় নাই, কিন্তু 4 সন্তান যখন বিবাহ শাদী করেছে তখন তাদের যে সন্তান বা জেনারেশন হয়েছে সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছিল আর কি। সেইটা আমি এখন বলছি। প্রথম কথা হচ্ছে ভাই, প্রথম যে সন্তানটা হয়, সেই সন্তান হওয়ার পর ওর একটা ছেলে হয়। ছেলের বয়স যখন 5-6 বছর, তখন হঠাৎ করে সে প্যারালাইজড হয়ে যায়। তখন তো পোলিও হওয়ার একটা প্রকোপ ছিল, কিন্তু এই রোগটা পোলিও ছিল না, হঠাৎ করে প্যারালাইজ হয়ে যায়। কি কারণে হয় না হয় এই ধরনের কোনো মানে কি কারণে প্যারালাইজ হলো, ডাক্তার এই ধরনের কোনো তথ্য তাদেরকে দিতে পারেননি। যখন রাসেল ভাই আরো 6-7 মাস হয়ে যায় ওই প্যারালাইজ হওয়া ওই ছেলের, তখন একদিন ঘুমের মধ্যে ওই ছেলেটাও মারা যায়। সেই ঘটনা কিন্তু ওইটাই ঘটে যে মারা যাওয়ার পরে মনে হচ্ছিল ওই ছেলেটার শরীরে এক ফোঁটা রক্তও নাই, মনে হচ্ছে কে যেন রক্তটা খেয়ে চলে গেছে, বা কোথাও রক্তটা চলে গেছে, বা রক্ত শরীরে আগেও ছিল না, এরকম মনে হচ্ছে। মানে একদম সাদা হয়ে গেছে বডি, রক্ত শূন্য হলে যেরকমটা হয় আর কি। তো ওনারা বিষয়টা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করে, কি ব্যাপার, দাদু এরকম মারা গিয়েছিল, এরকম মারা গেল। তখন মনে করলো যে হয়তো বা জেনেটিক কারণ এটা হতেও পারে, এরকম বংশগত এরকম মৃত্যু হতেও পারে। সবাই ওই বিষয়টাই ধারণা করে নিয়েছিল ভাই। আসলে এইভাবে একে একে যে 4 সন্তান ছিল, এই 4 সন্তানের 3 জন পর্যন্ত প্রত্যেকেরই সন্তান, একটা করে সন্তান এভাবে মারা যায়। সবাই ঘুমের মধ্যে মারা যায়, এবং মৃত্যুর পরে দেখা গেল যে তাদের শরীরে মনে হচ্ছে রক্ত নেই। সর্বশেষ রাসেল ভাই যে ঘটনাটি ঘটে, যে সন্তানটা হয় তার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়। তো কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে ওনার কন্যা সন্তানের বয়স যখন 5 বা 6 বছর হয়, তখন এই কন্যা সন্তান মানে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, বেশ মানে একদম জীর্ণ শীর্ণ, এবং হেঁটে গেলে মনে হয় একটা জীবন্ত কঙ্কাল হেঁটে যাচ্ছে, এরকমটা। এবং সে কন্যা সন্তান যদিও গ্রামের মানুষ কিন্তু এমনিতে সাঁতার টাতার পারে, সে এমনি পুকুরে বেশ সাঁতার টাতার কাটতে পারত। তো আসলে ভাই একদিন মানে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে আছে, তখন ঘরের দরজা সবাই মানে লক করা সব দিক থেকে, হঠাৎ মানে সকালে উঠে ওই মেয়েটার দরজা বন্ধ, কিন্তু মেয়েটাকে যখন মানে বারবার ডাকা হচ্ছিল কোনো মানে শব্দ করছিল না। মানে অনেকবার ডাকাডাকির পরে যখন শব্দ হয় না, তখন দরজা ভেঙে ভিতরে রেখে দেখে মেয়েটা তার রুমেই নেই। তখন আজব ব্যাপার যে দরজা ভিতর থেকে বলতে মেয়েটা গেল কোথায়। তখন চারদিকে খবর লাগানো শুরু হলো, কোথায় গেল। তখন আসলে ভাই বাড়ির পাশে যে পুকুরটা ছিল, সেই পুকুরে ওই মেয়েটার ডেড বডি সকালবেলা মানে কিছুক্ষণ পরে আর কি ভেসে ওঠে। যখন খোঁজাখুঁজি শুরু হয় তারপরে ভেসে ওঠার পর আসলে ভাই প্রথমে মানে তারা চিন্তা করেছে যে মা বাবার মন বেঁচে আছে কিনা, দ্রুত মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, এবং কর্তব্যরত চিকিৎসক বলে যে তোমার মেয়ের কিন্তু পানিতে ডুবে মানে সে মারা যায় নাই, তোমার মেয়েটা পানিতে ডুবে মানে পানিতে যাওয়ার আগেই সে মারা গেছে। এবং তার প্রমাণ ডাক্তার সাহেব দিয়েছিল যে দেখো মেয়েটার গলায় মানে মনে হচ্ছিল কোনো হাত দিয়ে তাকে চেপে ধরা হয়েছিল গলায়, এবং তাকে মৃত্যুর মানে মেরে ফেলার পর তাকে পানিতে মানে চুবিয়ে রাখা হয়েছিল। তো এই ঘটনার পর রাসেল ভাই মানে
ওই ফ্যামিলির লোকজন খুব মানে ভীত হয়ে পড়েন যে আসলে আমাদের ফ্যামিলিতে হচ্ছেটা কি। তখন তারা একজন খুব ভালো একজন আল্লাহওয়ালা পরহেজগারের কাছে যান। তখন যাওয়ার পরে পুরো ঘটনাটা যখন খুলে বলেন, তখন ওই পরহেজগার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং তার দাদির যে কৃতকর্ম এর জন্য সে তার ফল পেয়েই গেছে, কারণ একজনের কৃতকর্মের জন্য অন্যজন শাস্তি পাবে না, এটাই স্বাভাবিক। তারপরও আল্লাহর কাছে দোয়া করেন। এরপর রাসেল ভাই ওনাদের আর কোনো ভাই বোনের কোনো সন্তান আর মারা যায় নাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেইল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা ভৌতিককথন@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। এখন যে ঘটনাটা আমি বলবো এটা আমাদের রাজবাড়িরই একটি ঘটনা। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে জালাল। আচ্ছা, উনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তো উনি ওনার বাসা হচ্ছে সূর্যনগর। জি। তো উনি সাধারণত কাজের জন্য রাজবাড়ি শহরেই আসতেন। হুম, রাজবাড়ি এসে সারাদিন কাজ করতেন। রাসেল ভাই ওই সময়ে এই ঘটনাটার সময়টা একটু বলি। ঘটনাটার সময় ছিল 2002 সালের দিকের ঘটনা। আচ্ছা, ওই সময়ে রাতের বেলা একটি ট্রেন মানে রাজবাড়ি থেকে মানে রাজবাড়ি না একদম দৌলতদিয়া ঘাট থেকে ঈশ্বরদী পর্যন্ত যেত। মাঝখানে রাজবাড়ি হয়ে সূর্যনগর হয়ে ঈশ্বরদী যেত। ওনার বাড়ি যেহেতু সূর্যনগর, উনি যে কাজটা করতো যে অনেক সময় ওনার কাজ করতে করতে যখন দেরি হয়ে যেত উনি ওই ট্রেনটাতে চড়ে রাতের বেলা বাড়িতে যেতেন। মাঝে মাঝে উনি ট্রেনে বাড়িতে যেতেন। একদিন রাসেল ভাই উনি সকালবেলা যখন কাজ করার জন্য ওনার যে গ্রাম সূর্যনগর থেকে যখন রাজবাড়ি শহর থেকে আসছিলেন, হঠাৎ করে উনি খবর পেলেন যে ওনার পার্শ্ববর্তী গ্রামের একটি ছেলে সে সুইসাইড করেছে, গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। তো তখন উনি আর ওই বিষয়টা নিয়ে অত, যেহেতু মানে ওনার কাজের সময় হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি যেতে হবে, তো উনি আর ওইটা নিয়ে অত মাথা ঘামানোর সময় পান নাই আসলে। তো যার কারণে উনি তাড়াতাড়ি রাজবাড়িতে চলে আসেন। রাসেল ভাই রাজবাড়িতে আসার পরে উনি ওই দিন ওনার কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। যখন ওনার কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল তখন উনি চিন্তা করলেন যে যেদিন দেরি হয়ে যায় সাধারণত আমি ট্রেনে বাড়িতে যাই, আজকে রাত 10টার সময় ওই ট্রেনটা আসলে তখন আমি যাবো। রাসেল ভাই রাত 10টা যখন বেজে গেছে দেখে ট্রেন আর আসে না। অনেকক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে প্রায় 1টা বেজে গেল। তখন শোনে যে ট্রেনটা আসলে তার আগের স্টেশনে পড়ে গেছে, মানে লাইনচ্যুত হয়েছে, এই জন্য ট্রেনটা আসতে অনেক দেরি হবে। তখন উনি বুঝতে পারলেন যে আজকে হয়তোবা আমার ট্রেনে যাওয়া সম্ভব হবে না। আর যেহেতু রাজবাড়ি স্টেশন থেকে সূর্যনগরের দূরত্ব কিন্তু রাসেল ভাই খুব বেশি না, মাত্র 3 কিলোমিটার হবে। তো উনি চিন্তা করেন যে তাহলে আমি এই পথটা পায়ে হেঁটে চলে যাই। আচ্ছা, তখন উনি চিন্তা করলেন যে রেলের পাশ দিয়ে না হেঁটে উনি মানে যে রাস্তাটা ছিল আর কি, হুম, মানে পায়ে হাঁটার যে রাস্তাটা, পাকা রাস্তা, উনি ওই দিক দিয়েই যাবেন এটা উনি চিন্তা করলেন। তো উনি হাঁটা ধরলেন আর কি। হাঁটতে হাঁটতে রাসেল ভাই রাজবাড়িতে রাজবাড়ি গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে, গভর্নমেন্ট কলেজের পাশেই একটি বহু আগের একটি লাশকাটা ঘর রয়েছে। আচ্ছা, এটা আমি রাসেল ভাই এর আগেও বেশ কয়েকটা ঘটনা শেয়ার করেছিলাম। ওই লাশকাটা ঘরেরই বেশ কয়েকটা ঘটনা আমি শেয়ার করেছিলাম অনেকদিন আগে আর কি। তো আজকে ওই লাশকাটা ঘরেরই সেকেন্ড মানে অন্য একটা স্টোরিটা আমি শেয়ার করবো। তো উনি যখন রাসেল ভাই লাশকাটা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময়, তখন হঠাৎ উনি দেখলেন যে ওখানে বেশ লাশকাটা ঘরের সামনে বেশ একটু জটলা। তখন উনি চিন্তা করলেন যে জটলাটা কিসের। তখন উনি চিন্তা করলেন হয়তো বা উনি যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিলেন, বের হওয়ার সময় যেমনি পার্শ্ববর্তী গ্রামের একটা ছেলে মারা গিয়েছিল বলে উনি শুনেছিলেন, উনি চিন্তা করলেন হয়তো বা এই লাশের লোকজনই এখানে, আমি একটু ওখানে কাছে গিয়ে শুনে আসি যে আসলে এই লাশটা ওই ছেলের কিনা। তো উনি একটু কৌতূহল হয়ে ওখানে যান, ওখানে গিয়ে বলেন যে এই লাশটা কি ওই ছেলের? তখন ওরা বলে হ্যাঁ এই লাশটা ওরই, ভিতরে লাশ কাটা হচ্ছে। তখন উনি বলে যে কি ব্যাপার, আপনাদের কাউকে তো চিনলাম না, আপনারা কি ওই গ্রামেরই? বলে না, আমরা কেউই ওই গ্রামের না। বলে তাহলে কি ওর পরিবারের আত্মীয় স্বজন কেউ এখানে আসে নাই? তখন উনি বলে যে না, পরিবারের আত্মীয় স্বজন কেউ আসে নাই। ওখানকার যারা উপস্থিত লোকজন বলে যে আমরা তারই আত্মীয় স্বজন, দূর দূরান্ত থেকে এসেছিলাম, আমরাই এর সাথে রয়েছি,
আমরাই এই লাশটা নিয়ে আবার গ্রামে ফিরে যাব। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু তারা গ্রামে যাবেন, উনি একা মানুষ, যে একটা কাজ হয় যে আমি একবার শেষ করে এদের সাথেই বাড়িতে যাই। উনি এই চিন্তা করে বললেন যে ভাই আমি কিছু মনে না করলে আমি কি এখানে থাকতে পারি? তখন সবাই বললেন যে না আপনি চলে যান। বললেন না আমি একটু থাকি, আমি একা আছি, আপনাদের সাথেই আমি যেতাম। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে থাকেন। তো রাসেল ভাই একটা কথা বলে নেওয়া ভালো, ওই জালাল ভাই যিনি, উনি আবার নামাজ কালামি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি সুন্নতি পোশাক পরতেন এবং মুখে দাড়িও ছিল ওনার। তো উনি ওখানে ছিলেন। কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই হঠাৎ করে ওই জালাল ভাই খেয়াল করলেন যে লাশ কাটা ঘরের দরজাটা আস্তে 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 ফাঁকা হয়ে গেল। তখন উনি দেখতে পেলেন যে ঘটনাটা সেটা হলো যে লাশ কাটা হচ্ছে, কিন্তু যার লাশ কাটা হচ্ছে এবং যারা কাটছে সবার চেহারা রাসেল ভাই একরকম। আচ্ছা, যেমন ওনার বর্ণনা অনুযায়ী ওখানে যারা লাশ কাটছিল কারো মাথায় চুল ছিল না, গোফ দাড়ি কিচ্ছু ছিল না, মনে হচ্ছে একদম ক্লিন ভাবে মাথাটা মানে কামানো, দাড়ি কামানো, গোফ কামানো, এবং সবাই ছিল ফর্সা, ধবধবে ফর্সা। এবং রাসেল ভাই লাশ যেটা কাটা হচ্ছে এবং সেটার চেহারাও ওই ঠিক যারা কাটছে ওদের একই রকম চেহারা সবার। এটা দেখে উনি মারাত্মক ভয় পান। মারাত্মক ভয় পারে উনি ওখান থেকে চলে যাবেন। এমন সময় তারা বলে কি ভাই আপনাকে তো শুরুতেই বলেছিলাম চলে যেতে, এখন কেন যেতে চাচ্ছেন? এখন তো যেতে পারবেন না, এখন থাকেন, লাশের জানাজাটা করে তারপর আপনাকে যেতে হবে। তখন উনি তাদেরকে অনুনয় বিনয় করে যে না ভাই আমি চলে যাই। বলে না যেতে পারবেন না, লাশের জানাজা অবশ্যই করে যেতে হবে আপনাকে। রাসেল ভাই কি আর করা, উনি আল্লাহর নাম স্মরণ করছেন বসে বসে। তো ঘন্টা খানেকের মধ্যে লাশ কাটা শেষ হয়ে যায়। লাশের লাশ কাটা ঘর থেকে লাশটা বের করে নিয়ে আসা হয়। বের করে নিয়ে আসার পরে সবাই বলে যে ওনাকে বলে জালাল সাহেবকে যে এই লাশকে আপনি এখন গোসল দিবেন। বলে গোসল দেবো, গোসলের আনুষঙ্গিক জিনিস পাবো কই? বলে সব আমরা এখানেই রেখেছি, এইখানেই গোসল দিবেন, লাশটা আমরা নিয়ে গিয়েই দাফন করে দিব। তখন রাসেল ভাই মানে আপনি বোঝেন যে মানে একটু চিন্তা করলে, আমরা যদি একটু চিন্তা করি যে একটু আগে যাকে দেখা গেল যে সবাই একই চেহারার লাশ কাটছে এবং যার লাশ কাটছে তার চেহারাও একই রকম, যারা কাটছে তাদের মতো, সেই লাশকে গোসল দেয়া এটা কিন্তু খুব সাহসিকতার একটা ব্যাপার এবং অত্যন্ত ভয়েরও ব্যাপার বটে। রাসেল ভাই উনি সাহস সঞ্চয় করে উনি ওই লাশকে গোসল দিলেন। লাশকে গোসল দেওয়ার পরে তাকে কাফন পরালেন। কাফন পরানোর পরে তখন তার জানাজাটাও পড়ালেন। জানাজা পড়ানোর পর সবাই বলল যে এইবার চলেন আমরা গ্রামের দিকে যাব, আপনার সূর্যনগর গ্রাম, সেই গ্রামের দিকে এখন আমরা যাব। তখন আসলে ওখানে একটা কাঠের খাটিয়া রাখা ছিল, খাটিয়াতে লাশটা তোলা হলো। সবাই যাচ্ছে এবং সবাই উচ্চ স্বরে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পড়তে যাচ্ছে। আসলে ভাই জালাল সাহেবের কাঁধে যখন খাটিয়ার একটা কাঠ ওনার কাঁধে রাখা ছিল, উনি খেয়াল করছিলেন যে মনে হয় খাটিয়াটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে ভারী হতে পারে, হয়তো আমি কিছুক্ষণ বহন করছি এই জন্য আমার কাছে ভারী মনে হচ্ছে। তখন উনি চিন্তা করলেন, আরেকটু খেয়াল করলেন যে না, উনি যেহেতু নির্মাণ শ্রমিক, উনি ইট সুরকি অনেক টানেন, সুতরাং এই লাশের খাটিয়া এতটুকু টেনে ওনার কাঁধ ভারী হওয়ার কথা নয়। ওনার ছিল আর একটা বিষয় হলো খাটিয়াটা আস্তে 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 আরো বেশি ভারী হয়ে আসছে। তখন উনি পাশের যে লোকগুলো ছিল তখন বলছে ভাই আমি তো আর লাশটা বহন করতে পারছি না। তখন বলে যে না আপনি লাশটা ছাড়তে পারবেন না, আপনাকে এটা বহন করেই যেতে হবে। ভাই এটা খুব ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে কোনো সমস্যা নেই, ওনারা বলছিলেন ভারী হয়ে গেছে কোনো সমস্যা নেই, লোক আসছে, লোক এসে ধরবে। তখন বলছে লোক এসে কোথায় ধরবে? মানে যে কাঠ, এই কাঠটা তো ছোট, মাত্র 2-3 জন কাঁধ লাগাতে পারবে। বলে তখন রাসেল ভাই উনি খেয়াল করলেন জালাল সাহেব যে ওই কাঠটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং কোথা থেকে যেন যে কাঠটা কাঁধের উপরে থাকে, কাঠটা কাঁধের উপরে থাকে আর কি, কোথা থেকে যেন আশেপাশ থেকে 5-6 জন করে লোক আসছে আর ওই কাঁধের সাথে ওই মানে কাঠটা নিজের কাঁধের সাথে ঠেকাচ্ছে আর ওই কাঠটা আস্তে আস্তে লম্বাই হচ্ছে। আর রাসেল ভাই জালাল সাহেবের বর্ণনা অনুযায়ী যত লম্বা হচ্ছে কাঠটা, লাশের ওই খাটিয়াটা তত ভারী হচ্ছে, তত ভারী হচ্ছে। একটা সময় উনি আর সহ্য করতে পারলেন না ভার, তখন উনি এই খাটিয়াটা ছেড়ে দিয়ে এক লাফ দিয়ে পিছন দিকে সরে গেলেন যে না আর সহ্য করতে পারছি না আমি এই ভার। তখন রাসেল ভাই উনি দেখলেন একটু আগে যে লাশটি কাটা হচ্ছিল
সেই লাশটি মানে খাটিয়ার উপরে বসে আছে এবং my তার God. শরীরে যে কাটা দাগগুলো একটু আগে কাটা মানে সেলাই করা হয়েছে সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং খুব বড় বড় চোখে জালাল সাহেবের দিকে তাকিয়ে আছে। আসলে ভাই তখন আর এই দৃশ্যটা জালাল সাহেব সহ্য করতে পারলেন না, তখন উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা উনি নিজেকে আবিষ্কার করেন সূর্যনগর অত্যন্ত পুরাতন একটি কবরস্থান, এটা এখনো কবরস্থানটা আছে, এটা সূর্যনগর রেল স্টেশনের ঠিক পাশে। যারা সূর্যনগর বাড়ি আছে তারা হয়তোবা এটা আপনারা অবশ্যই চিনবেন। সূর্যনগর রেল স্টেশনের একদম পাশে একটি কবরস্থান রয়েছে, একদম গ্রামীণ কবরস্থান, অনেক পুরাতন একটা কবরস্থান। ওই কবরস্থানে উনি নিজেকে আবিষ্কার করেন। আবিষ্কার করার পর রাসেল ভাই ওনার সমস্ত শরীরে, উনি যেটা দেখেন সমস্ত শরীরে বড় বড় মানে মানে দাগ হয়ে আছে, মনে হচ্ছে ওনার সমস্ত শরীরে কোনো পিঁপড়া জাতীয় কোনো প্রাণী কামড়িয়েছে। অথচ ওইখানে কিন্তু ওই ধরনের ওনাকে সমস্ত শরীরে কামড়ানোর মতো ওই ধরনের উনি ঘুম থেকে উঠে কোনো কিছু উনি অস্তিত্ব খুঁজে পান নাই। পরবর্তী রাসেল ভাই উনি খোঁজ খবর নিলেন যে পার্শ্ববর্তী যে মারা গিয়েছিল সে তাকে আসলে লাশ কাটা হয়েছিল কিনা। তখন উনি খবর নিলেন না, তার আসলে লাশ কাটা হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার মারা যাওয়ার পরে স্থানীয় চেয়ারম্যানরা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন দিয়েছিল। যেহেতু সে সুইসাইড করেছে এবং সেটা প্রমাণিত ছিল, এই জন্য ময়নাতদন্তের প্রয়োজন হয় নাই। মানে পুলিশকে সেটা অনেক রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে সেটা দাফন করে। তার মানে রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হলো তাহলে উনি যে দেখলেন যে কাদেরকে দেখলেন ওইখানে, এবং একই চেহারার লাশ, একই চেহারার লোক, যারা লাশ কাটছে তাদের চেহারাও যেরকম, যার লাশ কাটছে তার চেহারাও সেরকম। এই ঘটনাটি রাসেল ভাই উনার কাছ থেকে শোনা, জালাল সাহেবের কাছ থেকে। উনি এখনো নির্মাণ শ্রমিকের পেশায় আছেন, এখন উনি রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা ভৌতিককথন@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ।